প্রিয় ডিগ্রি অনার্স কলেজ ঈশ্বরদী পাবনা এর পক্ষ থেকে ছাত্রছাত্রী সহ যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সামনে কথা বলছি মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দাসুয়া ডিগ্রি অনার্স কলেজ। আমি তোমাদের সামনে আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এটি আমাদের ওয়ালিউল্লাহ স্যারের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বই থেকে। এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে অংশীদারি কারবারের অঙ্কটা রয়েছে সেখানে প্রত্যভূতি বা নিশ্চয়তা সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এই প্রত্যভূতি বা নিশ্চয়তা সংক্রান্ত একটি অঙ্ক আমি তোমাদের আগেও করিয়েছি, তো মনে হলো যে আরও একটি অঙ্ক তোমাদের করানো উচিত, সেজন্য আমি তোমাদের এই অঙ্কটি আজকে করাবো। তোমরা আশা করি পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে। আজকে এই ক্লাস থেকে আমরা যা শিখব সেটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অংশীদারি কারবারের প্রত্যভূতি বা নিশ্চয়তা সংক্রান্ত একটি অঙ্ক। প্রিয় ছাত্রছাত্রীগণ, আমরা বরাবরই বলে আসছি যে কোনো অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে সর্বপ্রথম প্রশ্নটি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। আমাদের এই প্রশ্নটিতে যেটা আমরা পাই সেটা হচ্ছে মিস্টার করিম, মিস্টার রহিম এবং মিস্টার জন একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ ক্ষতির অনুপাত যথাক্রমে 3:2:1। 2012 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারগণের মূলধন ছিল মিস্টার করিমের 2 লক্ষ টাকা, মিস্টার রহিমের 1,50,000 টাকা এবং মিস্টার জনের 2 লক্ষ টাকা। মিস্টার করিম এবং মিস্টার জন তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে যথাক্রমে 4,000 টাকা এবং 3,000 টাকা করে মাসিক বেতন পাবেন, যা তারা নগদে গ্রহণ করেছেন। মূলধন এবং উত্তোলন উভয়ের উপরে বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে মিস্টার করিম, মিস্টার রহিম এবং জন ব্যবসা হতে যথাক্রমে 6,000 টাকা, 3,000 টাকা এবং 3,000 টাকা করে নগদ উত্তোলন করেছিলেন। মিস্টার করিম এবং মিস্টার রহিম যৌথভাবে মিস্টার জনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে মিস্টার জন তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে বছরে 35,000 টাকা পাবেন। উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বেই 2012 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসার লাভ 2 লক্ষ টাকায় উপনীত হয়। আমাদের যেটা করতে হবে সেটা হলো অংশীদারদের বার্ষিক বেতন এবং উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে, লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হবে, অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তবে এখানে খেয়াল করলে দেখবে যে যারা মাসিক বেতন পাবে এখানে, অর্থাৎ করিম এবং জন, তারা বেতনের টাকাটা কিন্তু নগদে গ্রহণ করে নিয়েছে। এই ধরনের কথা যদি বলা থাকে তখন সেই আইটেমটা অংশীদারদের মূলধন হিসাবে আর যায় না। আর মূলধন হিসাবে সেগুলা যাবে যেগুলা কারবারের কাছ থেকে অংশীদারগণ পাবে, অথবা অংশীদারগণের কাছ থেকে কারবার পাবে। যেহেতু তাদের বেতন তারা নিয়ে গিয়েছে, এটা তারা কারবারের কাছে পাবে না, সেজন্য এটা মূলধন হিসাবের মধ্যে আসবে না। আর উপরের সমন্বয়গুলো যেহেতু সাধন করা হয়নি, যেগুলা সাধন করা হয়নি সমন্বয় অর্থাৎ হিসাবভুক্ত করা হয়নি, সেগুলোকে অবশ্যই আমাদের লাভ লোকসান বন্টন হিসাবের মধ্যে হিসাবভুক্ত করতে হবে। আমাদের যে করণীয় অর্থাৎ আমাকে যে অংশগুলো করতে হবে তার কতে দেওয়া আছে অংশীদারদের বার্ষিক বেতন উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। দেখো, আমরা বার্ষিক বেতন বের করেছি। করিমের মাসিক বেতন যেহেতু 4,000 টাকা,
আমরা জানি বছর 12 মাসে বছর, 4000কে 12 দিয়ে গুণ করলে 48,000 টাকা হয়। জনের মাসিক বেতন 3,000 টাকা, এটাকে আমরা 12 দিয়ে গুণ করলে পাই 36,000 টাকা। অংশীদারগণের উত্তোলনের সুদ নির্ণয় করা হয়েছে। আমরা জানি যে উত্তোলনের সুদ যদি প্রতি মাসের শেষ তারিখে কেউ উত্তোলন করে তাহলে 5.5 মাসের সুদ ধরতে হয়। এখানে আমরা করিমের প্রতি মাসে উত্তোলন করছে 6,000 টাকা, তাহলে আমরা 6,000 টাকার আগে 5% বের করে নিই। প্রশ্নে বলা আছে যে উত্তোলনের উপরে 5% সুদ ধরতে হবে, তাহলে এটা আসে 300 টাকা। এখন এই 300 টাকা থেকে যাতে 1 মাসের সুদ আসলো, এখন একে আমরা যদি 5.5 দিয়ে গুণ করি তাহলে আমরা 5.5 মাসের সুদ পাবো, অর্থাৎ 1,650 টাকা। ঠিক একইভাবে রহিমের মাসিক উত্তোলন হলো 3,000 টাকা, তো আমরা 1 মাসের আগে সুদ বের করে নিই। 3,000 টাকার 5% করলে 150 টাকা হয়। এখন আমাদের দরকার 5.5 মাসের সুদ, সেজন্য 5.5 দিয়ে গুণ করলাম, আমাদের আসলো 825 টাকা। জনের উত্তোলনেও একই অবস্থা, তার মাসিক উত্তোলন যেহেতু 3,000 টাকা, কাজে 1 মাসের উত্তোলনের সুদ হলো 150 টাকা, তাকে 5.5 দিয়ে গুণ করলে আমরা পাই 825 টাকা। আমরা অঙ্কের পরের অংশে আসি। খতে বলা হয়েছে একটা লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হবে। দেখো, আমরা অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করেছি। তো আমরা জানি যে লাভ লোকসান বন্টন হিসাবে সেই জিনিসগুলোই যাবে যেগুলা লাভ লোকসান হিসাব তৈরি করার সময় হিসাবভুক্ত করা হয়নি। আমাদের প্রশ্নে বলা আছে যে কোন আইটেমগুলো হিসাবভুক্ত করা হয়নি সেগুলো এখন যাবে। লাভ লোকসান হিসাব তৈরি করার সময় প্রথমে আমরা লাভ লোকসান বন্টন হিসাবের ক্রেডিট পাশে লাভ লোকসান হিসাব থেকে যে নিট লাভটা বের হয়েছে, যেটা পোস্টে দেওয়া আছে, দেখো যে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য কারবার লাভ 2 লাখ টাকায় উপনীত হয়। তাহলে আমরা এই 2 লক্ষ টাকা আগে ক্রেডিট পাশে বসায় নিলাম। এরপরে আমরা ক্রেডিট পাশে যেগুলা কারবারের আয় সে বিষয়গুলো আসবে। তো উত্তোলনের সুদটা কারবারের আয়, কারণ উত্তোলনের সুদ অংশীদাররা প্রদান করে আর কারবার গ্রহণ করে। উত্তোলনের সুদ আমরা তোমাদের বের করে নিয়েছি ক অংশে। এখানে আমরা নিয়ম অনুযায়ী লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। করিমের নির্ণয় হয়েছে 1,650 টাকা, রহিমের 825 টাকা এবং জনেরও 825 টাকা। তোমাদের একটু স্মরণ করিয়ে দিই যে আমরা অঙ্কটা করছি পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে, এই জন্য প্রত্যেকটা আইটেমের উপরে অংশীদারদের মূলধন হিসাব কথাটা লিখতে হবে। আমরা ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব লিখে মূলধনের সুদ নিলাম, যেহেতু প্রশ্নে বলা আছে মূলধনের সুদ ধরা হয়নি। তাহলে করিমের মূলধন আছে 2 লক্ষ টাকা, এর 5% আসে 10,000 টাকা। রহিমের মূলধন আছে 1,50,000 টাকা, এর 5% আছে 7,500 টাকা। এবং জনের মূলধন আছে 2 লক্ষ টাকা, এর 5% করলে হয় 10,000 টাকা। তাহলে এখন তিনটা আমরা যোগ করলাম, 10,000, 7,500 আর 10,000 যোগ করে আমরা পরের কলামে দিয়ে দিলাম 27,500 টাকা হলো যোগ করলে আমাদের। এরপর বলা আছে যে বেতন হিসাবভুক্ত করা হয়নি, সেটা আমরা আনি অংশীদারদের মূলধন হিসাব। বেতন আমরা করিমের বেতন মাসিক যেহেতু 4,000 টাকা করে, 4 বারং 48,000 টাকা। জনের 3,000 টাকা করে, 3 বারং 36,000 টাকা। এটি ইনার কলমে লিখে 48,000 আর 36,000 যোগ করে আমরা 84,000 টাকা পরের কলমে দিয়ে দিলাম। এরপরে আমরা স্বাভাবিকভাবেই জানি যে জের নির্ণয় করতে হবে। এটা তো লাভ লোকসান বন্টন হিসাবে এখানে একটা লাভ বা লোকসান বের হবে, অর্থাৎ বন্টনযোগ্য লাভ বা বন্টনযোগ্য লোকসান। ক্রেডিট সাইড বড় হলে লাভ হয়, ডেবিট সাইড বড় হলে ক্ষতি বা লোকসান হয়। আমরা এখানে তাকালেই দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডে বড় আছে। ক্রেডিট সাইড যোগ করলে আমরা পাই 2,03,300। আর এই ক্রেডিট সাইডের যোগফলটা আমরা ডেবিট পাশে নিয়ে আসি। যোগফলটা আমরা লাল কালি দিয়ে মার্কিং করেছি। 2,03,300 থেকে উপরে 27,500 এবং 84,000 এই দুটা বিয়োগ করলাম। বিয়োগ করলে আমাদের বন্টনযোগ্য লাভ আসলো 91,800 টাকা।
এই 91,800 টাকাকে এখন আমরা অংশীদারদের মধ্যে ভাগ করে দেব। প্রশ্নে বলা আছে কোন অনুপাতে ভাগ হবে। আমরা প্রথমে নিয়ম অনুযায়ী লিখে নিলাম অংশীদারদের মূলধন হিসাব, মুনাফার অংশ। এরপর তিনজনের নাম লিখে নিই, করিম, রহিম, জন। 91,800কে যদি আমরা 3-2-1 অনুপাতে ভাগ করি, অর্থাৎ প্রথমে 91,800কে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে, অনুপাতের যোগফল 3 আর 2 5, 5 আর 1 6। তাহলে আমরা যদি 91,800কে 6 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগে আসে 15,300। করিম পাবে 3 ভাগ, 3 15 45,900। রহিম পাবে 2 ভাগ, 30,600। জন পাবে একবার, 15,300। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে করিম এবং রহিম এই দুজন মিলে জনকে কথা দিয়েছে যে জনের লাভ কমপক্ষে 35,000 টাকা হবে। এখন জনের লাভ হয়েছে দেখো 15,300 টাকা। তাহলে আমরা যেহেতু 35,000 হতে হবে, তাহলে 35,000 থেকে 15,300 বিয়োগ করলে আমরা পাই 19,700 টাকা। এখন জনকে এই 15,300 সাথে 19,700 যোগ করে 35,000 করে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো এই যে 19,700 টাকা লাভটা আমরা পাবো কোথায়? আমাদের লাভ তো 91,800 ভাগ করে ফেলেছি। এই বন্টনযোগ্য লাভ তো কম বেশি হতে পারে না। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, করিম এবং রহিম এরা দুজন যেহেতু কথা দিয়েছে জনকে যে জনের লাভ 35,000 টাকা হবে, কারণ যে টাকাটা কম হয়েছে জনের এই 19,700, সেটা করিম এবং রহিমের লাভ থেকে বিয়োগ করে আনতে হবে। কিভাবে বিয়োগ করব? বিয়োগের এখানে নিয়ম হলো লাভের যে যত অংশ খেয়েছে তত অংশ দিবে। করিম খেয়েছে লাভের 3 অংশ আর রহিম নিয়েছে লাভের 2 অংশ। তাহলে এখন করিম এবং রহিমের এদের দুইজনের অনুপাত যদি আমরা যোগ করি তাহলে করিমের 3 আর রহিমের 2 অনুপাতের যোগফল হয় 5। জনের যে ঘাটতিটা আছে 19,700 টাকা, একে যদি আমরা করিমের এবং রহিমের অনুপাতের যোগফল 5 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ভাগে আসে 3,940 টাকা। তাহলে করিম 3 ভাগ দেবে, এটাকে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 11,820 টাকা আসে। তাহলে 45,900 থেকে 11,820 টাকা বিয়োগ করলে করিমের লাভটা আসলো, শেষ পর্যন্ত দাঁড়ালো 34,080 টাকা। ঠিক একইভাবে রহিম দিবে এই ঘাটতির 2 ভাগ, অর্থাৎ 3,940কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের যে ঘাটতিটা আসবে সেটা হলো 7,880 টাকা। রহিমের প্রথমে লাভ হয়েছিল 30,600 টাকা, এখান থেকে আমরা 7,880 টাকা বিয়োগ করে আনলে তার লাভটা শেষ পর্যন্ত দাঁড়াবে 22,720 টাকা। আর এই করিমের 11,820 টাকা যেটা আমরা মাইনাস করে নিলাম আর রহিমের থেকে মাইনাস করে নিলাম 7,880 টাকা, এই দুইটা যোগ করলে এখন দেখো 19,700 টাকা হবে। অর্থাৎ করিম 11,820 টাকা এবং রহিম 7,880 টাকা তাদের লাভ থেকে দিয়ে জনকে তার লাভ 35,000 টাকা পুরা করে দিল। এইভাবে যে যতটুকু লাভের অংশ খেয়েছে সে ততটুকুভাবে এই প্রতিশ্রুতির ঘাটতি পূরণ করবে। আমি আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পারবে। না পারলে আমার সঙ্গে একটু যোগাযোগ করো, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। অঙ্কের গতে আমাদের বলেছে অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতে হবে। মূলধন হিসাবের ঘর আমরা ইতিমধ্যে সব জেনেছি, সে অনুযায়ী আমরা ঘরটা সাজিয়ে নিয়েছি। মূলধন হিসাবের ক্রেডিট পাশে তারিখের ঘরে প্রথমে আমরা লিখে নিলাম 2012 জানুয়ারি 1। এটা অঙ্কে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো তাদের মূলধন উদ্বৃত্ত কত ছিল। এটা ছিল করিমের 2 লক্ষ টাকা, রহিমের 1,50,000 টাকা এবং জনের 2 লক্ষ টাকা। এটা বসানোর পরে
আমরা ডেবিট পাশে প্রশ্ন থেকে উত্তোলনটা বসা নিব। তারিখ দিলাম 2012 ডিসেম্বর 31। উত্তোলন হিসাব, করিমের উত্তোলন 72,000 টাকা, তার মাসিক উত্তোলন ছিল 6,000, এটাকে 12 দিয়ে গুণ করে আসছে 72,000 টাকা। রহিমের মাসিক উত্তোলন ছিল 3,000, এটাকে 12 দিয়ে গুণ করে হয়েছে 36,000 টাকা। জনেরও তাই, 3,000কে 12 দিয়ে গুণ করে হয়েছে 36,000 টাকা। অংশীদারি কারবারে অনেকগুলো অঙ্ক আমরা এর আগে করেছি, আমরা তো অঙ্কের শেষ পর্যায়ে, অংশীদারি কারবারের অধ্যায়টার শেষ পর্যায়ে। আমরা জানি যে লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট পাশে যে আইটেমগুলো থাকে সেগুলা মূলধন হিসাবে ডেবিট পাশে যায়, আর লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট পাশে যে আইটেমগুলো থাকে সেগুলো মূলধনের ক্রেডিট পাশে যায়। আমাদের এখানে আমরা যদি খেয়াল করি লাভ লোকসান বন্টন হিসাবটা, তাহলে ওখানে ডেবিট পাশে ছিল মূলধনের সুদ, বেতন আর মুনাফার অংশ। তো এর মধ্যে বেতনটা তারা নিয়েছে, আমি প্রশ্ন যখন আলোচনা করি তখনই বলে দিয়েছিলাম, কাজে বেতনটা আসবে না, মূলধনের সুদ আর মুনাফার অংশটা আসবে। যেহেতু এই দুইটা লাভ লোকসান বন্টন হিসাব থেকে আসছে, সেহেতু আমরা ডিসেম্বরের 31 তারিখ দিয়ে আমরা লিখে নিয়েছি লাভ লোকসান বন্টন হিসাব। তারপর মূলধনের সুদ করিমের 10,000, রহিম 7,500, জন 10,000। এরপর মুনাফার অংশ যেটা আমরা সর্বশেষ ভাগ করে পেয়েছিলাম 34,080 টাকা, 22,720 টাকা এবং 35,000 টাকা। এখন লাভ লোকসান বন্টন হিসাবে ক্রেডিট পাশে একটা আইটেম ছিল উত্তোলনের সুদ। তা আমরা ডিসেম্বর 31 লিখে লাভ লোকসান বন্টন হিসাব লিখে উত্তোলনের সুদ লিখলাম। করিমের 1,650 টাকা, রহিমের 825 টাকা এবং জনের 825 টাকা। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। এটা ডিসেম্বরের 31 তারিখে আমরা আগে বড় সাইডটা যোগ করব। এখানে সবারই ক্রেডিট সাইডটা বড় আছে। করিমের যোগফল হলো 2,44,080 টাকা, রহিমের যোগফল 1,80,220 টাকা, জনের যোগফল 2,45,000 টাকা। আমাদের নিয়ম অনুযায়ী আমরা ক্রেডিট সাইডের যোগটাকে ডেবিট সাইডে নিয়ে যার যার ঘরে বসায় দিলাম। করিমের যোগফল 2,44,080 থেকে উপরে তার যে আছে 72,000 টাকা এবং 1,650 টাকা, এটা আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে আসলো 1,70,430 টাকা। রহিমের যোগফল 1,80,220 টাকা, এখান থেকে তার উপরে আছে 36,000 টাকা এবং 825 টাকা, এই দুইটা আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে তার জের বের হবে 1,43,395 টাকা। জনের যোগফল আছে 2,45,000 টাকা, এখান থেকে আমরা তার উপরে 36,000 টাকা এবং 825 টাকা এই দুইটা বিয়োগ করে দেব। বিয়োগ করলে তার জের হবে 2,08,175 টাকা। ডিসেম্বর 31 তারিখে আমরা এটা লিখে নিলাম ব্যালেন্স সিডি লিখে যার যার লাইনের যে ফলটা বের হয়েছে এটা আমরা বসায় নিলাম। এরপরে যেটা ব্যালেন্স সিডি হয় পরের বছরের জানুয়ারি 1 তারিখে এটা ব্যালেন্স বিডি হয়, এই জন্য আমরা এটা এখানে লিখে নিই। আমরা এগুলো সব তোমাদের আগে শিখিয়েছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো করে খেয়াল করবে এবং উদাহরণের মধ্যে প্রচুর অঙ্ক আছে। উদাহরণের মধ্যে যদি দেখো তাহলে দেখবে যে অনেক অঙ্ক তোমরা নিজেরাই পারতেছ। সব কিছুর জন্য যে শিক্ষকের উপর নির্ভর করতে হবে এমনটা না, শিক্ষক তোমাদের ধরিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, কিন্তু অনেক কাজ আছে যা তোমরা ইচ্ছা করে নিজেরাই পারো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমাদের কলেজের পক্ষ থেকে দুইটা ছবি এখানে দিয়ে দিলাম, একটা আমাদের ছাত্রছাত্রীদের, একটা আমাদের কলেজের সম্মানিত ম্যাডামের। এই ম্যাডামদের মধ্যে একজন ইতিমধ্যে আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন, জনাব আসমা আনোয়ারা। উনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বিষয়ের ম্যাডাম ছিলেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালোভাবে লেখাপড়া করো, এই কামনা করে আজ আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ সেলিম হোসেন জুয়েল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দাসুয়া ডিগ্রি অনার্স কলেজ, ঈশ্বরদী, পাবনা।